সো আজকে টাইটেল হলো জাস্ট ওনার্স ইকুইটি স্টেটমেন্ট তৈরি করতে হবে, মানে মালিকানা সত্ত্ব বিবরণী। যে বিবরণীতে শুধুমাত্র সম্পদের মালিকের সম্পত্তির পরিমাণ দেখানো হয় তাকে সত্ত্ব বিবরণী বলে। অন্যভাবে বলা যায়, একটি প্রতিষ্ঠানের মোট যত টাকা সম্পদ থাকে, এই সম্পদের মধ্যে মালিকের দাবি বা পাওনাকে মালিকানা সত্ত্ব বিবরণী বলে। সো ওনার্স ইকুইটি, হাউ টু ক্যালকুলেট ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, এটা কিভাবে ক্যালকুলেশন করবে? এটা কিন্তু একটা সুনির্দিষ্ট ফর্মুলা রয়েছে। সো প্রশ্ন এটি পড়বে, কিন্তু আমরা সূত্র অ্যাপ্লাই করে সেই ওনার্স ইকুইটি স্টেটমেন্টটা ক্যালকুলেশন করব। সো হোয়াটস দ্য ফর্মুলা? সূত্রটা কে বলতে পারবে? মালিকের প্রতিষ্ঠানের কাছে মালিকের দাবি বা পাওনাকে মালিকানা সত্ত্ব বিবরণী বলে। প্রিপেয়ার দ্য 2013 ওনার্স ইকুইটি স্টেটমেন্ট ফর মেরি অ্যান্ডারসন লিগ্যাল প্র্যাকটিস। আর একই সাথে তৈরি করতে বলছে এখানে উত্তোলনের পরিমাণটা দেখাতে হবে। আমরা দুইটা জিনিস এক্ষেত্রে করব। একটা হলো, অবশ্য গ্যাপে যেটি লেখা আছে, প্রেজেন্টেড বিলো ইজ ইনফরমেশন রিলেটেড টু দ্য সোল প্রোপ্রিয়েটরশিপ অফ মেরি অ্যান্ডারসন অ্যাটর্নি। নিচে যে তথ্যগুলো আছে এগুলো হলো এক মালিকানা ব্যবসায়ী। সোল প্রোপ্রিয়েটরশিপ শব্দের অর্থ হলো একজন এক মালিকানা ব্যবসায়ী, মেরি অ্যান্ডারসন অ্যাটর্নি। তার কিছু আয় ব্যয় এখানে দেওয়া আছে। লিগাল সার্ভিস রেভিনিউ 7/2013, এটার ব্যাখ্যা 2013 সাল পুরো বছর ধরে সেবা দিয়ে আয় হয়েছে 4 লক্ষ টাকা। লিগাল সার্ভিস রেভিনিউ, আইনগত সেবা আয়। লিগাল মানে আইনগত, সার্ভিস মানে সেবা, রেভিনিউ মানে আয়। আইনগত সেবা প্রদান করে আয় হয়েছে 4 লক্ষ টাকা। সারা বছর ধরে টোটাল এক্সপেন্স হয়েছিল 2,10,000 টাকা। স্বাভাবিকভাবেই আয় থেকে ব্যয় বাদ দিলে যেটি পাওয়া যায় এটিকে আমরা বলে থাকি নেট ইনকাম। ঠিক আছে? আয় থেকে ব্যয় বাদ দিলে তার নাম কি বলো? নেট ইনকাম। মোট লাভ। ঠিক আছে। আচ্ছা তো কারুল নামের যে ক্যামেরা অফ করেন। একটু ক্যামেরা, তোমরা এতদিন ক্লাস করছো, মিনারুল স্টপ ভিডিও। আমি বলবো, তোমরা না, তোমরা পারতপক্ষে সাইলেন্স থাকবে, আমাকে স্মরণ করিয়ে দিতে পারবে সর্বোচ্চ, হ্যাঁ? তোমরা উভয় পক্ষ কোনো কথা আমাকে বলবে, আমি ঠিকঠাক করে দেবো, ওকে? আর শুধু যেটা বুঝতে পারবে না সেই বিষয়ে প্রশ্ন করবে। তাহলে তৈরি করতে হবে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। হৃদয় হোসেন, তো ওনার সিকিউরিটি স্টেটমেন্ট আমরা এখানে কিভাবে তৈরি করব? প্রশ্নকর্তা তো গ্যাপে জানতে চেয়েছে ড্রয়িংসটা কত। তো আবার নিচেই বলা আছে প্রিপেয়ার দ্য ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করো। তো মালিকানা সত্ত্ব বিবরণী, যে বিবরণীতে মালিকের সম্পদের পরিমাণ দেখানো হয়, সম্পত্তির মধ্যে মালিকের অংশের পরিমাণ দেখানো হয়। প্রতিষ্ঠানের মোট সম্পত্তি থেকে মোট দায় বাদ দিলে মালিকানা সত্ত্ব পাওয়া যায়। মোট সম্পত্তি থেকে মোট দায় বাদ দিলে মালিকানা সত্ত্ব পাওয়া যায়। আবার এইখানে মালিকানা সত্ত্ব বিবরণী বলতে আসলে প্রশ্নকর্তা যে গ্যাপটা ক্রিয়েট করে রাখছে, এই গ্যাপটাই আমাদেরকে বের করতে হবে বেসিক্যালি। সূত্রটা আগে দেখো, সূত্রটা মনে আছে তো সবার? ক্লোজিং ক্যাপিটাল। জি স্যার, আছে। বলো হৃদয় হোসেন, আমরা ক্লোজিং জানি। ওনার সিকিউরিটি। হতে পারে। আসলে ক্লোজিং ক্যাপিটাল না লিখে ক্লোজিং ওনার্স ইকুইটি, এটার বাংলা হলো সমাপনী মালিকানার সত্ত্ব। ভালো করে বুঝে নাও সবাই। ক্লোজিং ওনার্স ইকুইটি, এটার বাংলা হলো সমাপনী মালিকানা সত্ত্ব। অর্থাৎ বছর শেষে প্রতিষ্ঠানের কাছে মালিক কত টাকা পাবে, যেটাকে ওনার সিকিউরিটিও বলে, কেউ কেউ ক্লোজিং ক্যাপিটালও বলে, একই কথা। ক্যাপিটাল মানে মালিক প্রদেয় প্রতিষ্ঠানে মালিকের দেওয়া টাকাকে ক্যাপিটাল বা মূলধন বলা হয়, যার আর একটা সমার্থক শব্দ হলো মালিকানা সত্ত্ব বা ওনার সিকিউরিটি। কাজে আমরা যে সূত্রটা জানি সেটা ক্লোজিং ক্যাপিটাল অথবা ক্লোজিং ওনার সিকিউরিটি সমান সমান কি হবে বলো? ওপেনিং ওপেনিং ওনার সিকিউরিটি। ওপেনিং ক্যাপিটাল লিখলাম সংক্ষেপে আমি, প্রারম্ভিক মূলধন। ওপেনিং ক্যাপিটাল মানে কি? প্রারম্ভিক প্রারম্ভিক মূল্য। মূলধন। অর্থাৎ বছরের শুরুতে মাইনাস ড্রয়িং। মালিক যে টাকাটা, সে একটু ভুল বলেছে, ভুলটা কি বলো? ওপেনিং ক্যাপিটাল মানে প্রারম্ভিক মূলধন। মালিক ব্যবসার শুরুতে যে টাকাটা প্রতিষ্ঠানে বিনিয়োগ করে তাকে ওপেনিং ক্যাপিটাল বলে। সারা বছর ব্যবসা করে যে লাভের টাকা হয়, এই লাভের টাকা কার টাকা? মালিকের টাকা। এর সাথে যোগ হবে নেট মালিকের। ইনকাম। ওপেনিং ক্যাপিটাল প্লাস নেট ইনকাম মাইনাস ড্রয়িং। ড্রয়িং ড্রয়িং। মানে কি বলো? উত্তোলন। ড্রয়িং মানে উত্তোলন। খুব স্বাভাবিকভাবেই মনে করে মালিক 5 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, ওপেনিং ক্যাপিটাল। সারা বছর ব্যবসা করে 2 লাখ টাকা লাভ হয়েছে, 5 আর 2 7 লাখ টাকা।
কিন্তু মালিক আবার প্রতিষ্ঠান থেকে 1 লক্ষ টাকা তুলে নিল, তাহলে 7 লাখ থেকে 1 লাখ টাকা উত্তোলন করে নিলে প্রতিষ্ঠানে তার নামে পড়ে আছে 6 লক্ষ টাকা। বছর শেষে প্রতিষ্ঠানের কাছে মালিকের দাবি বা পাওনাকে মালিকানা সত্ত্ব বিবরণী বলে, যার আরেক নাম হলো ক্লোজিং ওনার্স ইকুইটি বা ক্লোজিং ক্যাপিটাল। সো পরীক্ষায় সূত্রটা লিখবে, এবার একটা একটা করে রিকোয়ারমেন্ট ফিল্ড আপ করে তারপর এখানে বসাবে। ওয়ার্কিং করতে হবে ডান পাশে, হ্যাঁ। এখানে ওপেনিং ক্যাপিটাল বের করতে হবে। So আমি তোমাদের এখানেই করে করে দেখাচ্ছি, তারপর আমরা এখানে লিখবো ওপেনিং ক্যাপিটাল। প্রারম্ভিক মূলধন মানে বছরের শুরুতে মালিক কত টাকা ব্যবসায়িক প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করেছে সেটি জানা যাবে। দেখো ওপেনিং অ্যাসেট থেকে ওপেনিং লায়াবিলিটিসটা বাদ দিলে। এটি কেন? দেখো 2013 সালের 1 জানুয়ারি প্রতিষ্ঠানের মোট সম্পদ ছিল 80,000 টাকার। মনে করো তুমি প্রতিষ্ঠানের ম্যানেজার, তুমি মালিককে জানাচ্ছ প্রতিষ্ঠানের মোট টাকা আছে 80,000 টাকা। এর মধ্যে 1 তারিখেই লায়াবিলিটিস বা বহির্দায় আছে 60,000 টাকা। বহির্দায়ী হলো ওই দায় মালিক ব্যতীত প্রতিষ্ঠানের কাছে বাইরের পক্ষ বা বাইরের ব্যক্তিরা যে টাকা পায় তাকে বহির্দায় বলে। স্বাভাবিকভাবে ওপেনিং ক্যাপিটালের সূত্র হলো ওপেনিং অ্যাসেট মাইনাস ওপেনিং লায়াবিলিটিস। ঠিক আছে, ওপেনিংও বলে এটাকে, কেউ কেউ বিগিনিংও বলে। ওপেনিং বা প্রারম্ভিক। ওপেনিং অ্যাসেট মানে প্রারম্ভিক সম্পদ, অর্থাৎ বছরের 1 তারিখে প্রতিষ্ঠানের যে সম্পদ ছিল, মাইনাস ওপেনিং লায়াবিলিটিস। হ্যাঁ, তাহলে ওপেনিং এর বাংলা কি বলো সাব্বি? প্রারম্ভিক। 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 প্রারম্ভিক মানে বছরের শুরুতে। এর আরেকটি সমার্থক শব্দ হলো বিগিনিং। ওপেনিং অ্যাসেট মাইনাস ওপেনিং লায়াবিলিটিস। দেখো তো 1 তারিখে সম্পদ কত টাকা ছিল? 80,000। এর মধ্যে লায়াবিলিটিস আছে 60,000। 60,000। স্বাভাবিকভাবেই ওপেনিং ক্যাপিটাল হলো 20,000 টাকা। বেশ তার মানে হাজার। বোঝা গেল প্রতিষ্ঠানের মোট সম্পদ 80,000 হলেও বাইরের ব্যক্তিরা যেহেতু 60,000 টাকা পাবে, তাহলে বাকি 20,000 টাকা মালিকের টাকা। জি স্যার। তো এই ওপেনিং ক্যাপিটালটা আমি বের করলাম, উপরে লিখছি দেখো, ওপেনিং ক্যাপিটাল প্লাস নেট ইনকাম মাইনাস ড্রয়িং। সূত্রটা মুখস্থ করো। এটি দিয়েই কিন্তু ওনার্স ইকুইটি স্টেটমেন্ট ক্যালকুলেশন করতে হবে। সো দিস ইজ দ্য ফর্মুলা, ক্লোজিং ওনার্স ইকুইটি ইকুয়াল টু ওপেনিং ক্যাপিটাল প্লাস নেট ইনকাম মাইনাস ড্রয়িং। নাম না লিখেই ক্লাস করছো, মোবাইল নাম্বার লিখে লাস্টে 1163 নাম তো লিখতেই হবে, এবং মিউট করে নাও। যখন কথা বলবে তখন আনমিউট করে কথা বলবে, সাথে সাথে মিউট করে ফেলবে। এটি হলো স্মার্টনেস। সো ওপেনিং অ্যাসেট থেকে ওপেনিং লায়াবিলিটিসটা বাদ দিয়ে দিলাম। তাহলে একটা রিকোয়ারমেন্ট হলো ওপেনিং ক্যাপিটাল পেলাম। এবার নেট ইনকাম কিভাবে বের করব? ফারজানা ইসলাম, নেট ইনকামটা আমরা বের করতেছি। নেট ইনকাম মানে সারা বছর ব্যবসা করে প্রতিষ্ঠানে কত টাকা আয় হলো। নেট ইনকাম বের করার সূত্র রেভিনিউ হলো মাইনাস। সারা বছর আয় থেকে ব্যয় বাদ দিব, লিগাল সার্ভিস রেভিনিউ থেকে টোটাল এক্সপেন্স বাদ দিব। রেভিনিউ অর্থ হলো আয়, সারা বছর ব্যবসা করে যে আয় হলো। এক্সপেন্স মানে ব্যয়। সারা বছর ব্যবসা করে আয় হয়েছিল 4 লক্ষ টাকা, ব্যয় হয়েছে 2,10,000। আয় থেকে ব্যয় বাদ দিলে যে টাকাটা পাওয়া যায় তার নাম হলো নেট ইনকাম। কত টাকা? 1,90,000 টাকা। হাজার। তাহলে একটা রিকোয়ারমেন্ট, দুইটা রিকোয়ারমেন্ট আমরা কমপ্লিট করলাম। ঠিক আছে, সো রেকর্ডিংটা দেখে আবার ঠিকঠাক করে নিবে। তাহলে দুটো রিকোয়ারমেন্ট কিন্তু আমাদের ফিল্ড আপ হলো। এবার আমাদের অরিজিনাল সূত্রে আমরা চলে যাচ্ছি। ওপেনিং ক্যাপিটাল অঙ্কে লেখা আছে 20,000, প্লাস সারা বছরে ব্যবসা করে লাভ হয়েছে 1,90,000, মাইনাস প্রশ্নকর্তা আমাদের কাছে ড্রয়িংটা জানতে চেয়েছে। তার মানে ক্লোজিং ক্যাপিটালটা প্রশ্নে দেওয়া আছে। মনে রাখতে হবে 4টা ডিজিটের মধ্যে 3টা অবশ্যই দেওয়া থাকবে, না হলে আর একটা বের করবো কিভাবে আমরা। আমি নিচের দুটো মুছে দিলাম এখন। এবার একটু খেয়াল করো, 4টা রিকোয়ারমেন্ট। ক্লোজিং ক্যাপিটাল সমান সমান ওপেনিং ক্যাপিটাল প্লাস নেট ইনকাম মাইনাস ড্রয়িং। ড্রয়িং যেহেতু জানতে চাওয়া হয়েছে, তাহলে নিঃসন্দেহে ক্লোজিং ক্যাপিটাল দেওয়া আছে। দেখো সেটি লেখা আছে, দেখো অ্যাসেট ডিসেম্বর 31। ডিসেম্বর 31 মানে বছরের শেষ তারিখ, এটাকেই ক্লোজিং বলে। বছরের প্রথম তারিখকে ওপেনিং বলা হয়, বছরের শেষ তারিখকে ক্লোজিং বলা হয়। সো ক্লোজিং অ্যাসেট হলো 1,60,000, আর ক্লোজিং লায়াবিলিটিস হলো 85,000।
ক্লোজিং অ্যাসেট থেকে ক্লোজিং লায়াবিলিটিস বাদ দিলে পাওয়া যাচ্ছে ক্লোজিং ক্যাপিটাল, 75,000। সমাপনী মূলধন। ক্লোজিং অ্যাসেট মাইনাস ক্লোজিং লায়াবিলিটিস, আমি একটু সংক্ষেপে লিখলাম, ঠিক আছে? দুঃখিত, হ্যাঁ, ক্লোজিং অ্যাসেট মাইনাস ক্লোজিং লায়াবিলিটিস, ঠিক আছে। সো এখানে ক্লোজিং বলতে সমাপনী সম্পদ, অঙ্কে লেখা আছে দেখো, অ্যাসেট ডিসেম্বর 31, 1,60,000, এই যে তারিখ দেওয়া। 31 মানে ক্লোজিং, 1 তারিখ মানে ওপেনিং। 1 মানে বছরের শুরুর তারিখ, 31 মানে বছরের শেষ তারিখ। ক্লোজিং অ্যাসেট, সারা বছর ব্যবসা করে ম্যানেজার বছর শেষ 31 তারিখে দেখলো প্রতিষ্ঠানে টাকা পড়ে আছে 1,60,000, যার মধ্যে ক্লোজিং লায়াবিলিটিস বহির্পক্ষের দাবি হলো 85,000 টাকা। মালিক ব্যতীত প্রতিষ্ঠানের বাইরের ব্যক্তিরা যে টাকা পাবে তাকে বহির্দায় বলা হয়। একটু মিউট করতে পারছেন একটা ছেলে? 1163, কে সে? নাম না লিখে ক্লাস করছো। প্রত্যেকে দেখো তোমার নিজের নামটা তোমার মোবাইলে সর্বপ্রথম লেখা আছে সবার উপর, যার নামটা লেখা নেই, 1163 যার উপরে লেখা আছে তাকে নামটা রিনেম করে নাও। 3 ডটে ক্লিক করো, 3 ডটে ক্লিক করে দেখো রিনেমের একটা অপশন আছে, ওখানে নামটা লিখে ফেলো, ঠিক আছে? অথবা যখন ক্লাসে জয়েন করবে তখনও তোমরা নাম লেখার একটা অপশন খুঁজে পাবে। এই জেনারেশন, তোমরা তো আসলে অনলাইনে আরো এক্সপার্ট আমাদের থেকে। ক্লোজিং অ্যাসেট মাইনাস ক্লোজিং লায়াবিলিটিস কত হয় বলো বিয়োগ করলে? 75,000। 75,000। 75,000। তাহলে জাস্ট এই যে ক্লোজিং ক্যাপিটাল, বছর শেষে মালিকের দাবি 75,000, তাহলে এখানে মিসিং আছে শুধু ড্রয়িংটা বের করতে হবে, DR। তো বুঝতেই পারছো ম্যাথমেটিক্স এর ভাষা হলো, অপোজিট পক্ষ থেকে মাইনাসটা এপাশে চলে আসলে সেটি প্লাস হয়ে গেল, অর্থাৎ ড্রয়িং ইকুয়াল টু, ড্রয়িংস বা উত্তোলন ইকুয়াল টু কি হবে বলো? এই 1,02,10,000 মাইনাস 75,000 বিয়োগ করে বলো উত্তর কত হয় তোমাদের? 1,35,000। 1,35,000। দাঁড়া, স্যার ফোনে কথা বলতেছে, একটু পরে বল। ওকে, আশা করি উত্তর হয়েছে সবার। বলো কত হয়েছে তোমাদের সবার? 1,35,000। 1,35,000। সো বুঝতে পারছো, এইভাবেই তোমাদেরকে এই প্রশ্নটা সলভ করতে হবে, যে যেটি আমি করে দিলাম, সেটা হলো ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 12 এবং 13। যদিও বলেছে প্রিপেয়ার দ্য ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করো, আসলে যে বিবরণীতে মালিকের টাকার পরিমাণ দেখানো হয়, কিন্তু এই সত্ত্ব বিবরণীতে এখানে মিসিং আছে শুধু ড্রয়িংটা। তো আসলে ড্রয়িংটা বের করার পরে, এরপরে যদি আমরা মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করে দেখাতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে সমাপনী যে টাকাটা আছে এটাই হলো, এই যে সমাপনী যে আছে 75,000, 75,000 টাকা, আর ড্রয়িং হয়েছে 1,35,000, এটা এখানে বসালে কিন্তু ক্লোজিং ওনার্স ক্যাপিটাল ইকুইটি বের হয়ে গেছে 75,000। তাহলে এখানে দুটো উত্তর লিখবে, একটু হলো উত্তর লেখার সময় এখানে দেখাবে, ড্রয়িংটা দেখাবে 1,35,000, আবার ক্লোজিং ওনার্স ইকুইটি দেখাবে 75,000 টাকা। এটিও তো তুমি কষ্ট করে বের করেছো তাই না? ক্লোজিং ওনার্স ইকুইটি এটি কেন দেখাতে হচ্ছে? বিকজ প্রশ্নকর্তা কিন্তু মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করতে বলছে।
আর গ্যাপেল রাখছে 75,000। এই কারণে দুটোই বের করেছো, দুটোই তোমরা ক্যালকুলেশন করে দেখিয়ে দিবে। সো যারা বুঝতে পারেনি তারা বারবার রেকর্ডিংটা দেখবে। এরপরে আরেকটি প্রশ্ন আমাদের সামনে আছে, দেখো, প্রেজেন্টেড বিলো আর দ্য ব্যালেন্স অফ দ্য অ্যাসেট। নিচে উপস্থাপিত হলো একটি প্রতিষ্ঠানের সম্পদ, লায়াবিলিটিস দায়ের পরিমাণ, ওনার্স ইকুইটি মালিকানা সত্ত্বের পরিমাণ, প্রতিষ্ঠানের রেভিনিউ, সকল আয় অ্যান্ড সকল ব্যয় অফ এ প্রফেশনাল কনসালটেন্ট, একজন প্রফেশনাল, একজন পরামর্শদাতা। 30শে জুন 2015 সাল পর্যন্ত তার তথ্যগুলো এখানে দেওয়া হলো। দ্য এন্ড অফ ইটস ফার্স্ট ইয়ার অফ বিজনেস, 2015 সালের 30শে জুন তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রথম বছরটা শেষ হলো। ডিউরিং দ্য ইয়ার, সারা বছর জুড়ে বাবুল দ্য ওনার, বাবুল হলো প্রতিষ্ঠানের মালিক, সারা বছর ধরে সে প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছিল 15,000 টাকা। ইনভেস্টেড টাকা 15,000 ইন দ্য বিজনেস। এখান থেকে দুটো রিকোয়ারমেন্ট আমাদের সামনে আছে। যে স্টুডেন্ট প্রত্যেকটা আইটেম পড়ে বলে দিতে পারে কোনটা সম্পদ, কোনটা দায়, কোনটা আয়, কোনটা ব্যয়, তার জন্য অ্যাকাউন্টিং এর পুরো অধ্যায় সকল টাইটেল করা অত্যন্ত সহজ সাধ্য হবে। আমি দেখি কতজন পারে আসবে। নোটস পেয়েবল, এটি কি বলো তো? প্রদেয়, এটি প্রতিষ্ঠানের সম্পদ নাকি দায়? দায়। নোটস পেয়েবল, পাওনাদার আমার কাছে টাকা পাবে, সেই টাকা পরিশোধের আমি গ্যারান্টি দিয়ে দিয়েছি, ঠিক আছে, এটাকে নোটস পেয়েবল বলা হয়। আমি দায়ী আছি, প্রতিষ্ঠান ব্যবসায়িক প্রতিষ্ঠানের দায়। আবার টেলিফোন এক্সপেন্স, প্রতিষ্ঠানের খরচ। অ্যাকাউন্টস পেয়েবল, পাওনাদার ধারে বা বাকিতে পণ্য ক্রয় করলে তাকে অ্যাকাউন্টস পেয়েবল বলে, এটিও দায়। ক্যাপিটাল, বাবুলের মূলধন প্রতিষ্ঠানে আছে 27,100 টাকা, দায়। এটি হলো মালিকানা সত্ত্ব। ক্যাপিটাল মানেই প্রতিষ্ঠানের কাছে মালিকের পাওনা, এটাকে মালিকানা সত্ত্ব। 9-10 ইন্টারমিডিয়েট এটাকে তোমরা দায় বলেছো। এটি মূলত মালিকের দাবি বা পাওনা দায়, মালিকের দাবি বা পাওনা, এটি অন্তদায়, কিন্তু মূলত এটি মালিকানা সত্ত্ব। সার্ভিস রেভিনিউ, সেবা দিয়ে আয় হয়েছে 1,30,000। অ্যাকাউন্ট রিসিভেবল, বাকিতে পণ্য বিক্রি করেছি, সম্পদ আছে 9,000 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল মানে দেনাদার, সম্পদ। সাপ্লাইজ এক্সপেন্স, মনিহারি খরচ। অফিস ফার্নিচার, এটা অফিসের ফার্নিচার, এটা সম্পদ। রেন্ট এক্সপেন্স, ভাড়া খরচ, অর্থাৎ প্রতিষ্ঠানের খরচ, এটা ক্যাশ টাকা, এটা প্রতিষ্ঠানের সম্পদ। অফিস সাপ্লাইজ, দেখো সাপ্লাইজ কিন্তু প্রতিষ্ঠানের সম্পদ, আবার সাপ্লাইজ এর সাথে যখন এক্সপেন্স শব্দটা লেখা থাকবে তখন এটিকে খরচ ভাবতে হবে। ব্যাখ্যাটা ভালো করে বুঝে নাও। শুধু সাপ্লাইজ লেখা আছে বা অফিস সাপ্লাইজ, এটা সম্পদ। সাপ্লাইজ এর বাংলা হলো মনিহারি। এটা কেন সম্পদ? মনে করো একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ম্যানেজার ব্যবহারের জন্য একটি কম্পিউটার ক্রয় করেছে, এটি সাপ্লাইজ বা মনিহারি। স্বাভাবিকভাবেই এটি একবার পারচেস করলে 5, 10, 20 বছর এটি ব্যবহার করা যায়, কাজে এটিকে খরচ না বলে এটাকে সম্পদ বলতে হবে। আবার কিছু কিছু সাপ্লাইজ আছে, পেন, পেন্সিল, রাবার, স্ট্যাম্প, যা দ্রুত খরচ হয়ে যায়, 1 বছরের মধ্যে নিঃশেষ হয়ে যায়, এটাকে সাপ্লাইজ এক্সপেন্স বলা হয়, সেটি সত্যিই খরচ। সাপ্লাইজ এক্সপেন্সটা হলো সত্যি খরচ, 5,000 টাকা। বুঝতে পারছো সবাই? সাপ্লাইজ এক্সপেন্সটা কিন্তু আমাদের সত্যি খরচ। আচ্ছা, এরপরে রেন্ট এক্সপেন্স মানে ভাড়া ব্যয়, ক্যাশ সম্পদ বললাম তো। স্যালারিস এক্সপেন্স হলো বেতন খরচ। স্যালারিস পেয়েবল মানে প্রদেয় বেতন বা বকেয়া বেতন, এটি দায়। রেট এক্সপেন্স, সুদ খরচ, এটিও খরচ। প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট অফ প্রফেশনাল কনসালটেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড জুন 30। ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে, অ্যান্ড ওনার্স ড্রয়িং ডিউরিং দ্য ইয়ার, এবং সারা বছর জুড়ে মালিক কত টাকা প্রতিষ্ঠান থেকে তুলে নিয়েছে সেটি হিসাব করে দেখাতে হবে, মালিকের উত্তোলন। তো আমরা অন্তত পক্ষে ইনকাম স্টেটমেন্টটা তৈরি করে দেখাই। একজন বলো তো ইনকাম স্যার স্টেটমেন্ট এখানে কিভাবে তৈরি করতে হয়? আয় ব্যয় বিবরণী স্যার। হ্যাঁ, এর বাংলা হলো আয় ব্যয় বিবরণী। যে স্যার বিবরণীতে মূলধনের সাথে আয় যোগ আর ব্যয় বাদ। আয় ব্যয় বিবরণী তৈরি করার স্টাইল হলো, আয় থেকে ব্যয় বাদ দিয়ে যে বিবরণী তৈরি করা হয় তাকে আয় ব্যয় বিবরণী বলে। পরীক্ষার হলে এটা, আমি যে কলামটা তৈরি করেছি উপরে অবশ্যই লিখতে হবে ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট কি বছরের শেষ তারিখে হয় নাকি সারা বছর ধরে? বছরের শেষে স্যার। আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি তখন বছরের শেষে হয়।
কিন্তু ইনকাম স্টেটমেন্ট যখন আমরা তৈরি করি আয় ব্যয় বিবরণী, এটি হলো সারা বছরের হিসাব কিতাব। হ্যাঁ, এই কারণে লিখতে হয়, কি লিখতে হবে এখানে? ফর দ্য ইয়ার এন্ডেড 30শে জুন 2015। হ্যাঁ, ইনকাম স্টেটমেন্ট তৈরি করছি আমরা এখানে। একটা প্রশ্ন ছিল। বলো। স্যার, আমরা আগে যখন করেছি ব্যয়ের ক্ষেত্রে বাড়ি ভাড়া বা ভ্যান ভাড়া ইত্যাদি এরকম আর কি দেয়া থাকতো, বা ভাড়া ব্যয়। হুম। কিন্তু এই যে এখানে দেখতেছি আপনি যতগুলো দেখাচ্ছেন সবগুলো শেষে মানে কি এক্সপেন্স, মানে এক্সপেন্স থাকলে আর কি ওটা ব্যয় ধরে নিবো, তাই তো? এক্সপেন্স মানেই হলো ব্যয়। এক্সপেন্সের বাংলা অর্থ কি? ব্যয় বা খরচ। আচ্ছা, ওটা তো স্যার মানে বুঝতে পারছি যে ওরা বাংলা তো ওঠায়। আমি বলতে চাচ্ছি, দেখেন এই যে স্যালারি এক্সপেন্স, রেটস এক্সপেন্স, মানে হ্যাঁ, প্রত্যেকটা হ্যাঁ, শেষে এক্সপেন্স আছে আর কি। এই ক্ষেত্রে তাই জিজ্ঞাসা করলাম। এক্সপেন্স থাকলে সেটাকে খরচ ভাবতে হবে, ঠিক আছে। আচ্ছা বলো, ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হলে আমাকে আয় থেকে ব্যয় বাদ দিতে হবে। হ্যাঁ, শুরুতে আমি আয়টা হিসাব করে নিতে চাচ্ছি। সার্ভিস রেভিনিউ, সেবা আয় আছে দেখো 1,30,000 টাকা। সার্ভিস রেভিনিউ 1,30,000 টাকা। আয়ের একটা হিসাব খাত আছে মনে হয়, আর কোনো আয় আছে নাকি? আর কোনো আয় নেই। 1,30,000 টাকা আয়, সেখান থেকে সকল ব্যয় বিয়োগ করে দিব, লেস এক্সপেন্স। হ্যাঁ, এখন এই ব্যয়ের তালিকাটা আমরা তৈরি করব, ঠিক আছে। সকল এক্সপেন্স গুলোকে আমরা এখান থেকে মাইনাস করে দিব। কি কি এক্সপেন্স আছে একটু দেখো। সাপ্লাইজ এক্সপেন্স কত টাকা? সাপ্লাইজ এক্সপেন্স মানে মনিহারি খরচ আছে 5,000 টাকা, আমি লিখলাম এখানে 5,000। এর পরের খরচটা দেখো, রেন্ট এক্সপেন্স। ও বলছে খরচগুলো চিনতে চাই। চুপ কর। ভাড়া খরচ আছে 24,000 টাকা, একটু মিউট করে নাও আশিকুর রহমান। স্যালারিস এক্সপেন্স আছে 40,000 টাকা। আর রেটস এক্সপেন্স আছে হলো 1,000 টাকা। তাহলে এই চারটে খরচ ছাড়া কি আর কোনো খরচ আছে দেখো তো? আর উপর একটা আছে টেলিফোন উপরে দেখেন। আচ্ছা, ধন্যবাদ। ভালো, একজন ধরিয়ে দিয়েছে, তাকে ধন্যবাদ। আর সে বলছে উপরে একটি খরচ আছে, নাম কি তার? টেলিফোন এক্সপেন্স। দুঃখিত, মিসিং হয়ে গেছে, 6,800 টাকা টেলিফোন এক্সপেন্স। এবং এটি শুরুতে লিখলেই ভালো হতো মনে হচ্ছে, টেলিফোন এক্সপেন্স 6,800 টাকা। তাহলে এখন এই যে পাঁচটা খরচ তোমরা দেখছো, এই আয়গুলো লিখবে আউটার কলামে। আর সকল ব্যয়গুলো লেখার পরে এবার সকল ব্যয়ের যোগফল আমি এখানে একটা আন্ডারলাইন করে আমরা এই সকল ব্যয়ের যোগফলটা দেখাবো সরাসরি আউটার কলামে। বলো, যোগ করে কত হয়? সাব্বির, সকল টাকা যোগ করো। পারছো কেউ? ছিয়াত্তর ৭৬,৮০০। হাজার আটশো 76,800। জি স্যার। তাহলে এই যে আয় থেকে ব্যয় বাদ দিয়ে যেটি আমরা পাবো, এটির নাম হলো নেট ইনকাম। সো আয় থেকে ব্যয় বাদ দিয়ে কত টাকা হয় বলো? নেট ইনকাম 1,30,000 টাকা সারা বছরে ব্যবসা করে আয়, ব্যয় তিপ্পান্ন হয়েছে হাজার ছিয়াত্তর দুইশো হাজার আটশো টাকা 53,200 টাকা। তাহলে আয় থেকে ব্যয় বাদ দিয়ে দিস ইজ দ্য ওয়ে হাউ টু প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট। প্রতিষ্ঠানের নাম লিখতে হবে বাবুল ও, হ্যাঁ, এখানে লেখাই আছে প্রফেশনাল কনসালটেন্ট, ব্র্যাকেটে বাবুল। হ্যাঁ, আর প্রতিষ্ঠানের নাম যেটি লেখা থাকবে সেটি লিখতে হবে, টাইটেল লিখতে হবে ইনকাম স্টেটমেন্ট। এবং আমি যেভাবে করেছি সেভাবে পরীক্ষায় প্রেজেন্টেশনটা করতে হবে, টাকা টাকা। এবার বুঝতে পারছো সবাই? পার্টিকুলার্স বা অ্যাকাউন্ট টাইটেলস, এখানে বিবরণ শব্দটা বা অ্যাকাউন্ট টাইটেলসও লিখতে পারো। হ্যাঁ, SACOUNT, অ্যাকাউন্ট টাইটেলস মানে হিসাব খাত, TITLES, টাইটেলস। এখানে পার্টিকুলার্স শব্দটা না লিখে অ্যাকাউন্ট টাইটেলস শব্দটা এই অঙ্কের জন্য বেশি পারফেক্ট, কারণ হিসাব খাত উল্লেখ করা। জাবেদার ক্ষেত্রে পার্টিকুলার্স লিখতে হয়, কিন্তু এখানে ডিরেক্ট হিসাব খাতটা লিখছি। তাহলে এতটুকু বুঝতে পারছি, ইনকাম স্টেটমেন্ট মানে আয় ব্যয় বিবরণী। যে বিবরণীতে আয়গুলো থেকে ব্যয় বাদ দিয়ে নিট ইনকাম তৈরি করা হয়, এটির নামই হলো ইনকাম স্টেটমেন্ট বা আয় ব্যয় বিবরণী। সো দিস ইজ দ্য ওয়ে হাউ টু প্রিপেয়ার।
আশা করি বুঝতে পারছো যে কিভাবে ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হয়। বোঝা গেছে তো? আর একটি প্রশ্ন আমাদের এই প্রশ্নকর্তা করেছে, ওনার্স ড্রয়িং তৈরি করতে হবে, যেমনটি আমি একটু আগে দেখাচ্ছিলাম। তো এটি তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমি দেখি কে কে পারো এটি। আহ ওনার্স সারা বছর ধরে প্রতিষ্ঠান থেকে মালিক কত টাকা উত্তোলন করে নিয়েছে এটি এই অঙ্ক থেকে বের করে দেখাতে হবে। সেটা কিভাবে পারবে? এখানে যত স্টেটমেন্ট তোমরা ট্রায়াল ব্যালেন্সে দেখতে পাও, এগুলো সব ক্লোজিং অ্যাসেট থেকে ক্লোজিং লায়াবিলিটিস আছে এখানে। ক্লোজিং সম্পদ অ্যাসেট থেকে ক্লোজিং লায়াবিলিটিস বাদ দিলে ক্লোজিং ক্যাপিটাল পাওয়া যাবে, কিন্তু ক্লোজিং ক্যাপিটালটা প্রশ্নে লেখা আছে 27,100 টাকা। 27,100, আবার সারা বছর ব্যবসা করে আয় হয়েছে কত টাকা? 53,200 টাকা। ওপেনিং ক্যাপিটাল ছিল 15,000, তার সাথে যোগ হবে 53,200। ওপেনিং ক্যাপিটাল প্লাস নেট ইনকাম, সেখান থেকে আমরা ক্লোজিং ক্যাপিটালটা বাদ দিলে ওনার্স ড্রয়িংটা পেয়ে যাবো। সো যাই হোক, আমি এটি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেখি আগে পারো কিনা। না পারলে তো আমি আসি। দেখো, যারা ক্লাস মিস করেছো, 14টা প্রশ্নই আমি সলভ করে দিয়েছি। আমরা সম্ভবত এর পরে যে টাইটেল গুলো আসবে সেই টাইটেল নিয়ে আমরা কথা বলবো, সেটি হলো অ্যাকাউন্টিং ইকুয়েশন আমরা প্রিপেয়ার করব, কিন্তু আগে জাবেদাটা কমপ্লিট না করে যদি এটি করি তাহলে তোমাদের জন্য কষ্টকর হতে পারে। এই কারণে আমরা জেনারেল জার্নাল এন্ট্রি করব আগে, সাধারণ জাবেদা রেখে না। আমি বিশ্বাস করি যে জেনারেল জার্নাল এন্ট্রি পারবে, সে অ্যাকাউন্টিং ইকুয়েশনের অঙ্ক স্মুথলি পারবে। এবং দেখতে পাচ্ছ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 2020 সালের একটি প্রশ্ন এটি, জেনারেল জার্নাল এন্ট্রি, মার্কেটিং ডিপার্টমেন্ট। আচ্ছা, তো যে জাবেদাগুলো এখানে পড়েছে, এখানে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং। সো আমরা এই সকল প্রশ্নগুলো, জাবেদার যত প্রশ্ন এই পর্যন্ত 4টা ডিপার্টমেন্টে পড়েছে, আমরা সব কম্পোজ করে নিয়ে এসেছি এখানে তোমাদের সামনে। সো আমরা একটা একটা করে সলিউশন করব। আমি যেহেতু গত বছর পড়ানোর সময় উত্তরগুলো লেখায় আছে, তাহলে আরো সুবিধা হবে, আমি শুধু ব্যাখ্যা দিয়ে বোঝালে হয়ে যাবে। ফর এক্সাম্পল, আহ তো তোমাদের একটু ছোট্ট করে জানিয়ে রেখে, আমরা ক্লাসটা আসলে আশিকুর রহমান, আমাদের 7টা 45 ক্লাস শুরু করতে হবে, তাহলে আমরা টোটাল 8টা 45 স্যার। পর্যন্ত টানা 1 ঘন্টা ক্লাস করতে পারবো। তা না হলে আমাদের যে লিমিটেশনটা আছে, অবশ্যই লিমিটেশনটা ওভারকাম করা যেত তোমাদের। আহ আচ্ছা, আমি এখনই তোমাদের কেটে দিচ্ছি, তোমরা দেখো তো এখনই ক্লাসে ফিরে আসতে পারো কিনা সবাই। এখনই চেষ্টা করবে, ঠিক আছে?